নমস্কার প্রিয় দর্শক, আমি সবুজ প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার চ্যানেল দেখছেন নিশ্চয়ই। আমার চ্যানেলের ভিডিওগুলো প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকে একটা ভিডিও নিয়ে আলোচনা করব, যে কনসেপ্টটা নিয়ে আর কি। আমি এই কনসেপ্টের ভিডিও খুব কম আমার চ্যানেলে আছে। আমি এই ধরনের ভিডিও বানাতে খুব একটা পছন্দ করি না আর কি, কেননা রাজনীতির জায়গাতে থাকুক। আমি রাজনীতির লোকও নয়, রাজনীতি সম্বন্ধে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার কিছু ভালো লাগা মন্দ লাগা আছে, সেটা আমার নিজের মধ্যেই আমি রাখি। সেগুলোকে আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়াটা আমার খুব একটা বেশি পছন্দ না। কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব যারা ফ্রেন্ড সার্কেলে রয়েছে বা যারা তাদের ফ্যান, বিশেষ করে কিছু কিছু ফ্যান তাদের আছে, যে তারা আমাকে বলে, সবুজ এই ধরনের এপিসোড নিয়ে তুমি কেন একটা ভিডিও বানালাম, যেখানে সোশ্যাল নেটওয়ার্ক শোরগোল পড়ে গেছে। ফেসবুক খুললেই বা সোশ্যাল নেটওয়ার্ক খুললেই যে সেই ধরনের ক্লিপিং আমাদের চোখের সামনে আসছে, এটা নিয়ে তো কিছু ভিডিও তুমি বলতে পারো। তো আজকে আমি বলবো যে দেব ভার্সেস হিরণ, মানে বাংলা সিনেমায় একসময় এরা খুব, মানে একটা সময় এরা একসাথেই প্রায় এসেছিলেন ইন্ডাস্ট্রিতে। 1 বছর আগে দেব এসেছিল অগ্নিশপথ নিয়ে, প্রবীণ নন্দীর সিনেমাটা একদমই চলেনি। হিরণ এসেছিল সেই বছরই, তারপরের বছরই আর কি 2007-এ হরনাথ চক্রবর্তীর পরিচালনায় অঞ্জন চৌধুরী স্ক্রিপ্টের ওপর নবাব নন্দিনী, খুব সাকসেসফুল একটা সিনেমা হয়েছিল আর কি। সেই সময় তারা বেশ টক্কর দিয়ে কাজ করছিল, কিন্তু একটা টাইমে হিরণ তার ব্যক্তিগত কিছু স্ক্রিপ্টিং চয়েসের জন্য বা কিছু ইন্ডাস্ট্রির কিছু পলিটিক্সের কারণে হিরণ হারিয়ে যায়। এটা বলতে কোথাও অসুবিধা নেই। কিছু ভালো কন্টেন্টের সিনেমা সে দিতে চেয়েছিল, কিন্তু পাবলিক সেইভাবে তাকে গ্রহণ করেনি সেই সময়। তো সেই সময় সে আস্তে 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 একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যায় এবং কিছুদিন পরে সেখান থেকে ছিটকে যায়, এবং তারপরে সে ভারতীয় জনতা পার্টিতে সে একটা ভীষণভাবে একটা প্রভাব বিস্তার করে এবং সেখানে সে সাকসেসফুল একজন লিডার, এবং বর্তমানে সে ঘাটাল লোকসভাতে দাঁড়িয়েছে এবং সেখানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের বর্তমানের বাংলা সিনেমার মানে নাম্বার 1 সুপারস্টার। এটা আমি বলি না, অনেকেই বলেন যে সে বাংলা সিনেমার বর্তমান নাম্বার 1 সুপারস্টার দীপক অধিকারী, সেখানকার সাংসদ। এবং সেখানকার মানে প্রতিদ্বন্দ্বী হিরণ এবং দেব, এটা আমরা রেগুলার আমরা দেখতে পাচ্ছি কিছু না কিছু বলছেন। এবং দেখুন, রাজনীতিতে কিছু মানুষ কিছু বলতে গেলে অন্য পার্টিকে কিন্তু ছোট করতে হবে বা অন্য কাউকে ছোট করতে হবে, তবেই নিজেকে বড়। এটা কিন্তু একটা মানে স্ট্র্যাটেজি বলতে পারেন। এটা মানে আমি নিজেকে ভালো বলতে গেলে আমাকে কিন্তু অন্য কাউকে খারাপ করে নিজেকে ভালো বলতে হবে। এটা একটা মানুষের প্রবণতা আমার মনে হয় কোথাও। এবার কে সঠিক বলছে কে বেঠিক বলছে সেটা বিচার করার মতো মানসিকতা আমার তো নয়ই। আর আমি খুবই সাধারণ একজন মানুষ। আমি কেননা এই ধরনের জিনিস নিয়ে খুব একটা বেশি আলোচনা করতেও চাই না, কারণ আমি দুজন মানুষকেই খুব পছন্দ করি। এবং এনারা যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, এনাদের প্রত্যেকটা সিনেমায় আমি মনে হয় বিশ্বাস করবে কিনা কেন কেউ, আপনারা কতটা বিশ্বাস করবেন আমি জানি না, কারণ এনাদের যখন এনারা পুরো কমার্শিয়াল সিনেমা করতেন দেব এবং হিরণ, আমি প্রত্যেকের সিনেমা হলে গিয়ে 8-10 বার করে দেখেছি। আমি তো ওরকম গলাবাজি করে এখন বলতে পারবো না যে আমি দেবদার ফ্যান, আমি হিরণদার ফ্যান। হ্যাঁ, আমি ভালো এনাদের কাজ দেখেছি, এনাদের কাজ আমার ভালো লাগে। হিরণ এখন আর কাজ করছে না যদিও, কিন্তু দেব কন্টেন্ট ওরিয়েন্টেড কিছু সিনেমা সে করছে। বর্তমান সে খাদান সিনেমার জন্য ব্যস্ত শুটিংয়ে। তো সেখানে একটা অভিযোগ উঠে এসেছে যে ইডি সিবিআই তাকে বারবার কেন ডেকে পাঠাচ্ছেন, এবং উনি সিনেমার শুটিং ছেড়ে সেখানে কেনই বা যাচ্ছেন। উনি কাটমানি নিয়েছেন বা গরু চোরের টাকা, কয়লা চোরের টাকা, এনামুল হকের কাছ থেকে কিছু টাকা নিয়েছেন, যার জন্য ইডি সিবিআই ওকে বারবার মানে তাকে ডাকছে এবং তিনি সেখানে যাচ্ছেন। তো আমাকে আপনাকে তো ইডি সিবিআই ডাকছে না, তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা এতটা সময় ইডি সিবিআই কি ওনাকে চা কফি অফার করার জন্য ডেকেছেন? কই আমাকে আপনাকে তো ডাকছে না। এটা বিরোধী পক্ষ মানে বর্তমানে যারা ওখানে দাঁড়িয়েছেন, মানে হিরণ চট্টোপাধ্যায় উনি বলছেন, এবং দেব বলছেন যে মানুষের জন্য আমি কাজ করছি, মানুষের সৌজন্যতা থাকলে, মানুষের ভালোবাসা থাকলে অবশ্যই তারা এবারেও আমাকে জয়যুক্ত করবে। এবং এই যে একটা দীর্ঘ একটা আলোচনা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি ব্যাপারটা। তো এবার এখানে দেখুন, ঘাটালের যারা মানে সেখানকার যারা বাসিন্দা, আমার এখানে যারা চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইবার থেকে থাকেন, সেখানে আপনারা বলতে পারবেন। দেখুন, আমি এখানে একটা ভিডিও দেখে এখানে জাজমেন্ট দিতে পারবো না যে দেব ঠিক বলছে নাকি হিরণ ঠিক বলছে, বা দেব ভুল বলছে নাকি হিরণ ভুল বলছে, বা কোনো রাজনীতি করতে গিয়ে হিরণ দেবকে বিপদে ফেলছে, বা দেব মিথ্যা কথা বলছে, বা সে মুখস্থ করে এসে ক্যামেরার সামনে এসে সে বলছে যে
সে যেগুলো বলছে সেগুলো সঠিক বলছে, এগুলো আপনারা মনে হয় আমরা দর্শক হয়ে বলাটা আমার মনে হয় কোথাও ঠিক হবে না, কারণ এনারা দুজনেই তো সিনেমা ইন্ডাস্ট্রির লোক। তো যেহেতু এনারা সিনেমার লোক, তাই সিনেমাটা করলেই আমার মনে হয় কোথাও ভালো হতো বেশি। কিন্তু যেহেতু এনারা সিনেমার বাইরেও একটা বিশাল একটা মানে আমি এটা গোদা বাংলায় বলছি, আর সিনেমার বাইরেও যারা ইন্ডাস্ট্রিতে সিনেমার বাইরেও যারা পলিটিক্সে যুক্ত হয়েছে, তারা সত্যি কথা বলতে কি এটা শুনতে কোথাও খারাপ লাগবে, তারা অবশ্যই একটা সেলফ মানে একটা মানে অর্থনৈতিক সচ্ছলতার জন্যই অবশ্যই করেছেন। অনেকেই বলে যে রাজনীতি করি আমি সেবা করার জন্যে করি, মানুষের দুঃখ কষ্ট ঘোচাবার জন্যে করি। কথাটা দেখুন যে যাই বলুক না কেন, কথাটা পুরোটাই জালি কথা, মিথ্যা কথা। কেননা সবাই কিন্তু একটা অনিশ্চয়তার জীবন কাটাতে চাইছে না, বা ইন্ডাস্ট্রি আজকে আমাকে নেবে কালকে নেবে কিনা আমি জানি না, তার জন্য একটা পার্মানেন্ট একটা মানে অর্থনৈতিক একটা সচ্ছলতা মানে মেনটেন করতে গেলে পার্মানেন্ট একটা কাজ দরকার। সেটা যদি একটা রাজনৈতিক দলে গিয়ে সেই জায়গাটা যদি আমাকে মেনটেন করতে পারি, তাহলে তো কেন আমি যাব না, এই ব্যাপারটা কিন্তু। তো ওই মানুষের জন্য সেবা করতে চাই, তার জন্য আমি রাজনীতিতে এসেছি, এটাতে আমি বিশ্বাসী নই। আমার এটা ব্যক্তিগত একটা মতামত বলতে পারেন। তো দেবকে যেভাবে হিরণ কটাক্ষ করছে বা যে কথাগুলো বলছে, আমার কোথাও সাধারণ মানুষ হিসেবে, আমি কারোর ফ্যান হয়ে বলছি না, আমি ব্যক্তিগত আবারও বলছি, কিন্তু দুজনেরই কিন্তু আমি ফ্যান, বলতে আমার কোথাও অসুবিধা নেই। কিন্তু হিরণ যে কথাগুলো দেবের বিরুদ্ধে কথাগুলো যেগুলো বলছেন, যে ঘাটালের বন্যার সময় খোকাবাবু আসলো না একদিন হাঁটু সমান জলে নেমে, কিছু মিডিয়াকে ডেকে এই সমস্ত ছবি টবি তুলে সেগুলো দেওয়া হলো, বা অতদিনের একটা মাস্টার প্ল্যান ঘাটাল এর সেটা কেন করা হলো না, সেটা এতদিন দিয়ে হবে হবে করছে, এখন আবার বলছেন যে ওটা যদি আমি না করতে পারি আমার যারা হায়ার অথরিটি রয়েছে তারা করে দেবেন, দায়িত্ব নিয়ে বলছি। এই যে পুরো ব্যাপার রাজনৈতিক ব্যাপারটা হয়ে যাচ্ছে, যদি ভিডিওটা বেশি, তো আমি বেশি রাজনৈতিক ব্যাপারে যেতে চাইছি না। তো কে বলছে, আমি প্রথমত বলছি যে হিরণ ভুল বলছে কথাটা দেবের বিরুদ্ধে, ঠিক আছে হিরণ ভুল, কিন্তু কথাটা হচ্ছে এক নম্বর কথা, আমি ওই কথাটা একটু নোট করছি আপনাদের সামনে, একটু কথাটাই আমি ধরছি যে হিরণ ভুল বলছে চলুন, কিন্তু কথাটা হচ্ছে ইডি সিবিআই আরও কিন্তু অনেক সাংসদ রয়েছেন, মেম্বার রয়েছেন, যারা আমাদের বর্তমান শাসক যে দল সেই দল রয়েছে, তাদের কিন্তু ইডি সিবিআই ডাকছেন না। তা ওনাকে কেন ডাকছেন, উনি বা যাচ্ছেনই বা কেন? উনি যদি কোনো দোষ না করে থাকেন, তাহলে উনি কেনই বা যাচ্ছেন? এটা একটা প্রশ্ন, এটা সাধারণ মানুষের একটা প্রশ্ন যে উনিই বা কেন যাচ্ছেন। উনি ওনার সিনেমার শুটিং করছেন, সেটা খুব ভালো জিনিস, উনি ওটা নিয়ে আছেন, তাহলে উনি সিনেমার শুটিং বাদ দিয়ে বন্ধ করে কেন ওখানে গিয়ে ইডিসিবিআইয়ের অফিসে 8-10 ঘন্টা তাদের সাথে মানে কথাবার্তা বলছেন, বা তারা যে প্রশ্নগুলো করছেন সেটাতে উনি উত্তর দিচ্ছেন, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাধারণ মানুষ তো জানতে চাইছেন যে ওখানে চা দিল না কফি দিল না, চায়ের কালারটা কী ছিল, কফির কালারটা কী ছিল, এটা সাধারণ মানুষের মনে ঘুরছে। কিন্তু এটা কিন্তু হিরোইনের কথাটা কিন্তু এটা আমার কথা, আমি এই হিরোইনের এই কথাটাই কিন্তু এগিয়ে আছি। এবং এতদিনের মাস্টার প্ল্যানটা কেন হলো না, এতদিনের যে আশা, কতদিন মানুষ আশা করে আছে যে এটা একবার হয়ে যাবে, দুবার জয়যুক্ত হওয়ার পরেও কেন এটা হলো না? আবারও লোকসভার সামনে উনি বলছেন যে নেক্সট টাইম হয়ে যাবে, তো সেটা কতটা হবে সেটা মনে হয় সময় বলবে। এইগুলো হিরণ যে কথাগুলো বলছে, সে যে দলেরই হোক না কেন, সেটা কিন্তু একটা মানুষ হিসেবে, আমার একটা কোথাও অডিয়েন্স হিসেবে বা একটা দর্শক হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে আমার কোথাও প্রশ্ন যে হিরণ যে দলেরই লোক হোক না কেন, সে হয় ধরলাম সে বিজেপি করছে না, কিন্তু একটা সাধারণ নাগরিক হয়ে সেই যে কথাগুলো বলছে সেটা কিন্তু অনেকটা যুক্তিযুক্ত কথা, আমার তো সেটাই মনে হয় কোথাও। আবার দেব যেগুলো বলছে, যে সৌজন্যতাবোধ দেখাচ্ছে, যে কথাগুলো তিনি মানে ক্যামেরার সামনে এসে বলেন, যে সেই কথাগুলো যেভাবে উনি এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সবার সাথে একটা ভালো মন মানসিকতার পরিচয় দেওয়া, মানুষের পাশে দাঁড়ান, অন্য মানুষকে ছোট করে নিজেকে বড় করার যে প্রমাণ, সেগুলো উনি করেন না, আমি দেখিও উনি খুব একটা বেশি। যে এই যে কথাগুলো, যে উনি কতটা সত্যি কথা বলছেন, বা উনি যে কথাগুলো বলছেন সেগুলো সত্যি মানে উনি যে কথাগুলো বলছেন সেগুলো যে বেঠিক কথা বলছেন সেটাও কোথাও নাই। তাহলে এই যে পুরো রাজনীতির ব্যাপার, তাহলে কি পুরোটাই একটা বলতে পারেন এটা ওই হোমওয়ার্ক করা ব্যাপার, যে হোমওয়ার্ক করে আসলেন এবং ক্যামেরার সামনে এগুলো বলতে হবে, বা হিরণ যে কথাগুলো বলছে সেগুলো হয়তো ভিত্তিহীন, সেটা মনে হয় সব থেকে বেশি ভালো বলতে পারবেন ঘাটালের মানুষজন, যারা ওখানকার বাসিন্দা, যারা ওনারা জয়যুক্ত করেছেন দীপক অধিকারী দেবকে 2 বছরের বিপুল ভোটে জয়যুক্ত করেছিলেন। এবং আগামী যে লোকসভা আসছে সেটাতেও যদি ঘাটালের মানুষজন যদি সত্যিই দীপক অধিকারীর কাজে সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় কেউ এটা আটকাতে পারবে না, আগামী লোকসভাতেও তিনিই নির্বাচন হবেন, তিনিই জয়যুক্ত হবেন। আর যদি
কোথাও হিরণের কথাই সত্যি হয় তাহলে সেটা সময় বলবে, তাহলে তিনি জয়যুক্ত হবেন। তো সেটার জন্য আমরা অপেক্ষা করব। এখনই আমরা বিশাল কিছু বলে মানে কাউকে খারাপ কিছু মন্তব্য করব না, সেটা সময় বলবে। তো আমার মনে হয় এটা যারা আপনারা ওখানকার অডিয়েন্স রয়েছেন, যারা দর্শক রয়েছেন, আমার সাবস্ক্রাইবার রয়েছেন, যারা ওখানকার বাসিন্দা রয়েছেন, তারা বলতে পারবেন যে সঠিক ঘটনাটা কি। হিরণ সত্যি বলছে, হিরণ সত্যি বলছে না দেব সত্যি বলছে, ঘটনাটা কি? আমিও জানতে চাইছি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কে সত্যি বলছে এবং কোনটা সঠিক কোনটা বেঠিক। তো এটা নিয়ে আজকে মূলত আলোচনা ছিল ভিডিওটা। আমি আবারও বলছি, কেউ ব্যক্তিগতভাবে আমি কাউকে আক্রমণ করছি না, কারণ আমি হিরণ এবং দেব বর্তমান দুজন অভিনেতা হিসেবে আমি ধরছি, এনাদের ফ্যান আমি। এনাদের দুজনের কাজই আমার খুব ভালো লাগে। কিন্তু বর্তমানে যে জিনিসটা খুব সোশ্যাল নেটওয়ার্কে ঘুরছে, এবং যেহেতু রাজনীতির একটা ব্যাপার মানে রং কাজ করছে, তো সেটা আমার কোথাও যেন মনে হয়, এবং অনেক বন্ধু বান্ধবের একটা আবদার ছিল, রিকোয়েস্ট ছিল যে এটা নিয়ে তুমি কিছু বলো। দেখুন, আমি কিন্তু হিরণকেও ছোট করবো না, আমি কিন্তু দেবকেও ছোট করবো না। সেই কথাগুলো উঠে আসছে, সেই কথাগুলোই আমার ভিডিওর মাধ্যমে আমি বললাম। এটা আপনারা কেমনভাবে নেবেন সেটা আপনারাই বলতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, যে দল করতে দিন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় একজন আরেকজনের সাথে মানে কানেক্ট রাখা, ভালো রাখা, মিলেমিশে থাকাটা আমার মনে হয় সব থেকে ভালো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করুন। যদি এই ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আগামী দিন আবার দেখা হচ্ছে।